প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি মাস্টার্স শেষ পর্বের বাংলাদেশে দলীয় রাজনীতি বিষয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় মরিস দুভার্জারের রাজনৈতিক দল তথ্য। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা মরিস দুভার্জারের রাজনৈতিক দল তথ্য ব্যাখ্যা করতে পারবে এবং একই সাথে রাজনৈতিক দলের তথ্য বিকাশে মরিস দুভার্জারের কি ধরনের অবদান রয়েছে তা ব্যাখ্যা করতে পারবে। শুরুতে আমরা মরিস দুভার্জার সম্পর্কে জেনে নিব। মরিস দুভার্জার একজন ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী এবং আধুনিককালের একজন প্রভাবশালী রাষ্ট্রবিজ্ঞানী। তিনি মূলত তার দুটি বিখ্যাত তথ্যের জন্য প্রভাব বিস্তার করেছিলেন। তার প্রথমটি হচ্ছে টু পার্টি সিস্টেম বা দ্বিদলীয় ব্যবস্থা। বিশেষ করে ইউরোপীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তার দ্বিদলীয় ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। দ্বিদলীয় ব্যবস্থা বলতে মূলত দুটি প্রধান রাজনৈতিক দলের ক্ষমতার পালাবদলকে বা রাষ্ট্রের ক্ষমতা দখলের প্রেক্ষাপটকে ব্যাখ্যা করা হয়ে থাকে। যেমন এক্ষেত্রে আমরা ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, যেখানে আমরা দেখতে পাই যে এক ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে দুটি দলই বারবার ক্ষমতায় আসে এবং অপর দলটি বিরোধী দল হিসেবে ভূমিকা রাখছে। দ্বিতীয় যে বিষয়টি মরিস দুভার্জারকে খ্যাতি এনে দিয়েছে সেটি হচ্ছে তার বিখ্যাত একটি তথ্য, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, অর্থাৎ এক ব্যক্তির এক ভোট। তিনি সর্বপ্রথম নির্বাচন ব্যবস্থাকে জনপ্রিয় করার জন্য এই নীতি চালু করেন এবং পরবর্তী সময়ে বিশ্বের প্রতিটি দেশেই এই নীতিকে সাদরে গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে যেটি বলা হয়ে থাকে যে একজন ব্যক্তি প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীদের মধ্যে একজন মাত্র ব্যক্তিকে বেছে নিবে এবং ওই ব্যক্তি যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি ওই এলাকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। এক্ষেত্রে তিনি ওই এলাকার ভোটারদের কত শতাংশ ভোট পেয়েছেন সেটি মুখ্য বিষয় নয়, বরং তিনি সর্বোচ্চ কত ভোট পেয়েছেন এটিকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়ে থাকে। আর মরিস দুভার্জারের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বিষয়টিকে মূলত দুভার্জার্স ল বলা হয়ে থাকে, যেটি দুভার্জার্স ল নামেই মূলত রাষ্ট্রবিজ্ঞানে পরিচিত। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্যাল পার্টিস এই বইটিতেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং এই বইটিতেই মূলত তিনি তার রাজনৈতিক তথ্য বা পার্টি তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। মরিস দুভার্জারের রাজনৈতিক দল তথ্য বা পার্টি তথ্য নিয়ে আলোচনা করব। পার্টি তথ্য নিয়ে আলোচনা করতে গিয়ে মরিস দুভার্জার প্রথমে রাজনৈতিক দলের একটি সংজ্ঞা দিয়েছেন। মরিস দুভার্জারের মতে রাজনৈতিক দল হচ্ছে একটি নির্দিষ্ট কাঠামোযুক্ত সম্প্রদায়, অর্থাৎ রাজনৈতিক দল বলতে তিনি সুনির্দিষ্ট কাঠামো ভিত্তিক বা সুনির্দিষ্ট স্ট্রাকচারাল একটি কমিউনিটিকে বুঝিয়েছেন। এরপর তিনি পার্টি তথ্যের প্রাথমিক কাঠামো নিয়ে আলোচনা করেছেন। প্রাথমিক কাঠামো বলতে রাজনৈতিক দলগুলো কিভাবে গঠিত হয় সেই সম্পর্কিত বিষয়কে বোঝানো হচ্ছে। এক্ষেত্রে মরিস দুভার্জার প্রাথমিক কাঠামোকে দুই ভাগে ভাগ করেছেন, তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটি হচ্ছে প্রত্যক্ষ কাঠামো এবং অপরটি হচ্ছে পরোক্ষ কাঠামো। প্রত্যক্ষ কাঠামো বলতে রাজনৈতিক দলের সেই কাঠামোকে বোঝানো হয় যে রাজনৈতিক দলগুলো সামাজিক কোনো গোষ্ঠী দ্বারা গঠিত না হয়ে বরং সরাসরি একক সদস্য দ্বারা গঠিত হয়ে থাকে, অর্থাৎ এখানে প্রত্যেকটি সদস্য এককভাবে বা নিজের স্বইচ্ছায় কোনো রাজনৈতিক দলের সদস্য হয় এবং এদের মাধ্যমেই একসময় দলটি গঠিত হয়ে পরিচালিত হয় এবং এখানে দলের সদস্যরাই মূলত চাঁদা প্রদান করার মাধ্যমে দলটি পরিচালনা করে থাকে। পরোক্ষ কাঠামো বলতে দুভার্জার এমন রাজনৈতিক দলকে বুঝিয়েছেন যে রাজনৈতিক দল মূলত কোনো সামাজিক গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা কোনো
এমন কোনো সংগঠনকে বুঝিয়ে থাকেন যারা মূলত সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, কিন্তু তারা পরোক্ষভাবে রাজনৈতিক দলের পক্ষে প্রভাব বিস্তার বা ভূমিকা রেখে থাকেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন বিভিন্ন সহযোগী সংগঠন রয়েছে, যেমন আমরা বলতে পারি বিভিন্ন একটি রাজনৈতিক দলের বিভিন্ন ছাত্র সংগঠন থাকতে পারে, বা কোনো শ্রমিক সংগঠন থাকতে পারে, বা কোনো সুশীল সমাজের সমর্থন থাকতে পারে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্য না হয়ে বরং কোনো সামাজিক গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠীর সদস্য হয়ে পরোক্ষভাবে রাজনৈতিক দলের মতাদর্শ বা নীতিকে অনুসরণ বা সমর্থন করে, তখন সেই রাজনৈতিক দলের কাঠামোকে পরোক্ষ কাঠামো বলা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা মরিস দুভারের রাজনৈতিক সংগঠনের বা দলীয় কাঠামো নিয়ে আলোচনা করব। মরিস দুভার্জার একটি রাজনৈতিক দলের কাঠামো কিরকম হবে সেক্ষেত্রে 4টি প্রধান উপাদানের কথা তিনি উল্লেখ করেছেন। তার প্রথমটি হচ্ছে প্রতিনিধি মনোনয়ন, তারপর হচ্ছে নির্বাচন, নীতি নির্ধারণ এবং বিশেষ রাজনৈতিক পরিস্থিতি। অর্থাৎ এই 4টি উপাদানের উপর নির্ভর করেই মূলত কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো বা দলীয় কাঠামো নির্ধারিত হয়ে থাকে। এখন আমরা রাজনৈতিক দলগুলোর দলীয় কাঠামো দেখব। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। মরিস দুভার্জারের মতে রাজনৈতিক কাঠামো বা দলীয় কাঠামো 4 ধরনের হতে পারে, যার প্রথমটি হচ্ছে ককাস, দ্বিতীয়টি হচ্ছে শাখা, এবং তৃতীয়টি হচ্ছে গুপ্তদল বা সেল, এবং চতুর্থটি হচ্ছে আধা সামরিক বাহিনী অথবা দ্য মিলিশিয়া। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে এই 4 ধরনের দলীয় কাঠামো বা যে কোনো একটি বা একাধিক দলীয় কাঠামো লক্ষ্য করা যায়। 4টি দলীয় কাঠামোর মধ্যে প্রথমটি ককাস সম্পর্কে আমরা এখন জেনে নেব। ককাস বলতে কোনো সরকারি দপ্তরের জন্য প্রার্থী মনোনয়ন অথবা প্রার্থী মনোনয়ন করার জন্য ডেলিগেট বাছাই অথবা দলীয় নীতি নির্ধারণে পরামর্শের ক্ষেত্রে একটি দলের প্রার্থীর প্রাথমিক সামান্য কয়েকজন সদস্যদের সমন্বয়ে গঠিত একটি কমিটি বা চক্রকে বোঝানো হয়ে থাকে। এটি মূলত একটি সনাতন কাঠামো, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সূচনা থেকেই এই কাঠামোটি বিদ্যমান ছিল। এটিকে একটি কমিটি বা চক্র বলা হয়ে থাকে, এবং যেহেতু ককাস সীমিত সংখ্যক সদস্যদের নিয়ে গঠিত হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলের প্রভাব বিস্তারকারী বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী বা ব্যক্তিদেরকে এখানে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ককাস 2 ধরনের হতে পারে। একটি হচ্ছে প্রত্যক্ষ ককাস, যেমন এটির উদাহরণ হতে পারে ফ্রান্সের রেডিক্যাল পার্টি। দ্বিতীয়টি হচ্ছে পরোক্ষ ককাস, এই ক্ষেত্রে আমরা ব্রিটিশ লেবার পার্টির উদাহরণ দিতে পারি। ককাসের মূল কাজই হচ্ছে নির্বাচন সংক্রান্ত, অর্থাৎ যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তার পূর্বে রাজনৈতিক দলগুলো ককাস গঠন করে, এবং এই ককাসগুলোই মূলত নির্বাচনে দলীয় মনোনয়ন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইশতেহার বা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান তারা প্রণয়ন করে থাকে এবং এগুলো তারা পর্যালোচনা করে থাকে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ককাস সবচেয়ে কার্যকর। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকালীন সময়ে ককাসের ভূমিকা এবং তার যেই প্রভাব রয়েছে সেটি আমরা লক্ষ্য করে থাকি। দ্বিতীয়ত, মরিস দুভার্জের মতে রাজনৈতিক দলের দ্বিতীয় সংগঠন বা কাঠামো হচ্ছে শাখা, যেটাকে ইংরেজিতে আমরা ব্রাঞ্চ বলছি। শাখার পরিধি ককাসের চেয়ে অনেক বেশি ব্যাপক এবং এটি মূলত একটি স্থায়ী কাঠামো, এবং এর মূল লক্ষ্য হচ্ছে দলের সদস্য সংখ্যা বৃদ্ধি করা। তোমরা হয়তো খেয়াল করবে যে প্রতিটি রাজনৈতিক দলই বছরের একটি নির্দিষ্ট সময় প্রাথমিক সদস্য নেওয়ার জন্য ফর্ম বিক্রি করে বা ফর্ম এটি জনগণের কাছে ছাড়ে, যাতে করে তাদের দলীয় সমর্থন বা সদস্য সংখ্যা বৃদ্ধি করা যায়। তো দলীয় সংগঠনগুলোর শাখাগুলোর এটি হচ্ছে একটি কাজ, যে তারা তাদের মূল কাজই হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদস্য সংখ্যাকে বৃদ্ধি করা। এবং রাজনৈতিক দলগুলোর এই শাখার মধ্যে ক্রমোচ্চ শ্রেণীবিভাগ বা হায়ারার্কি বিদ্যমান, অর্থাৎ এইখানে ঊর্ধ্বতন বা অধস্তন এভাবে নেতাকর্মীদের একটি শ্রেণীবিভাগ থাকে, এবং এখানে এককেন্দ্রিক প্রবণতা দ্বারা
এই শাখাটা পরিচালিত হয়। অর্থাৎ উপর থেকে একজন মাত্র ব্যক্তি দ্বারা মূলত পুরো শাখাটি পরিচালিত হয় এবং তার আদেশ নিষেধগুলোই তার অধীনস্থ যে কর্মীরা থাকেন তারা এগুলো পালন করে থাকে এবং সেই অনুযায়ী তারা কাজ করে থাকে। এই কারণে শাখাকে এককেন্দ্রিক প্রবণ সম্পূর্ণ একটি সংগঠন বলা হয়ে থাকে। দ্বিতীয়ত, এই শাখায় যারা কাজ করেন তাদের সবারই সুনির্দিষ্ট কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এবং এগুলো সুনির্দিষ্টভাবে লিখিত আকারে বন্টন করে দেওয়া হয়ে থাকে। আমরা যদি উদাহরণ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা পশ্চিম ইউরোপের সমাজতান্ত্রিক দলগুলোর কথা বলতে পারি। মূলত পশ্চিম ইউরোপের সমাজতান্ত্রিক দলগুলোর মাধ্যমেই সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোতে শাখা সংগঠন বা দ্য ব্রাঞ্চের প্রতিষ্ঠা। এ পর্যায়ে আমরা গুপ্ত দল সম্পর্কে জানব। মরিস দুভার্জার মনে করেন কোন রাজনৈতিক সংগঠনে বা রাজনৈতিক দলে গুপ্ত দল নামে একটি সংগঠন থাকতে পারে। গুপ্ত দল মূলত একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র আয়তন বিশিষ্ট সংগঠন। এর সদস্য সংখ্যা খুবই সীমিত এবং এই গুপ্ত দলগুলোর মূল কাজ হচ্ছে ষড়যন্ত্রমূলক এবং গোপনীয়ভাবে কোনো কাজ সম্পাদন করা। আর এ কারণেই এই সংগঠনটির নাম হয়েছে গুপ্ত দল, যেটাকে আমরা ইংরেজিতে দ্য সেল বলছি। মূলত দলীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করা এবং দলীয় ঐক্যকে বজায় রাখাই হচ্ছে গুপ্ত দলের মূল কাজ। এবং এই গুপ্ত দলগুলোর মধ্যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি লক্ষ্য করা যায়। অর্থাৎ এই গুপ্ত দলের মধ্যে স্তর ভিত্তিক আদেশ নির্দেশ পালন করার একটি প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে গণতান্ত্রিক কেন্দ্রিকতাবাদ হচ্ছে একটি এমন প্রক্রিয়া যেখানে গণতন্ত্র এবং কেন্দ্রিকতা দুটোকেই সমন্বয় করা হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটি দলীয় সংগঠন নিচতলা থেকে উপরতলা পর্যন্ত নির্বাচিত হবে এবং এতে উচ্চতর দলীয় সংস্থার সিদ্ধান্ত নিম্ন স্তরের দলীয় সংস্থার উপর বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ ঊর্ধ্বতন দলীয় কর্তৃপক্ষ যে আদেশ দিবে সেটি অধস্তন দলীয় কর্মীরা আবশ্যিকভাবে পালন করবে। এটি দ্বারাই মূলত গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে বোঝানো হচ্ছে। এর উদাহরণ হিসেবে আমরা সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কথা বলতে পারি। মূলত সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিগুলোর মাধ্যমেই গুপ্তদল সংগঠনের চালু হয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন স্নায়ুযুদ্ধ সমাপ্তির পূর্ব সময়ে গুপ্তদলগুলোর বড় ধরনের ভূমিকা আমরা। এ পর্যায়ে আমরা আধা সামরিক বাহিনী বা দ্য মিলিশিয়া সম্পর্কে জানব। আধা সামরিক বাহিনী এমন একটি বাহিনী যেটি মূলত বেসরকারি সামরিক বাহিনীর ন্যায় এটিও একটি কমস্তর বিন্যস্ত একটি দল এবং এদের সামরিক বাহিনীর মতোই মূলত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও নিয়োগ দেওয়া হয়ে থাকে। সামরিক বাহিনীর মতো একইভাবে এদেরকে বিভিন্ন শৃঙ্খলা বা আইন শেখানো হয়। আধা সামরিক বাহিনীর মূল লক্ষ্য হচ্ছে সশস্ত্র শত্রুর মোকাবেলা করা এবং দলের অখণ্ডতা রক্ষা করা। আধা সামরিক বাহিনীতে মূলত দুই ধরনের সদস্য দেখা যায়, একটি হচ্ছে সক্রিয় সদস্য এবং অন্যটি হচ্ছে সংরক্ষিত সদস্য। প্রয়োজনে সংরক্ষিত সদস্যদেরকে সামনে নিয়ে আসা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা হিটলারের স্টর্ম ট্রপার্স এবং মুসোলিনির ফ্যাসিস্ট মিলিশিয়ার কথা আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রবিজ্ঞানী মরিস দুভার্জারের রাজনৈতিক দল তথ্য বা পার্টি তথ্য মূলত এভাবেই তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তবে তার এই তথ্য বা ব্যাখ্যা নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সমালোচনা রয়েছে। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।